নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, কৃষি সাহিত্য সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। বিগত ১৩ বছরের একটি পরিবেশ সংরক্ষণ সংগঠন কলকাতার কালিকাপুরের পরিবেশ সংরক্ষণ সমিতি ক্রমান্বয়ে কাজ করে চলেছে প্রকৃতি, পরিবেশ, সবুজায়ন, জীববৈচিত্র্য ও ইকোসিস্টেম সংরক্ষণের মাধ্যমে মানুষ ও সমাজের সুস্থায়ী জীবনের জন্য। এবারের ৫ই জুনের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৮ই জুন কালিকাপুরে এই সমিতির আয়োজিত এমনই একটি কর্মকাণ্ডে আমরা কৃষি সাহিত্য সংবাদ সংস্থা হাজির হয়েছিলাম। এই সংগঠনের অতীতের কিছু কথা ও ছবি সহ এদিনের অনুষ্ঠানের কিছু কথা ও ছবির এক ঝলক, যেমনটা সমিতির সম্পাদক দেবাশিস রায়ের মাধ্যমে আমরা পেলাম। পরিবেশন করছি সম্পাদক স্বপন কুমার ভৌমিক ও আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরিবেশকে ভালোবাসা মানেই নিজেকে ভালোবাসা, মানুষ, সমাজ ও প্রাণীকুলকে ভালোবাসা। তাই একটু ধৈর্য ধরে পুরো প্রতিবেদনটি দেখার ও শোনার আবেদন জানাই। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনাদের কাছে মূল্যবান মনে হলে সাবস্ক্রাইব করবেন, প্রতিবেদনটি শেয়ার করবেন, যাতে বহু মানুষের পরিবেশ সচেতনতা বৃদ্ধির কর্মকাণ্ডে আপনিও অংশীদার হতে পারেন। নমস্কার, আজ ৮ই জুন ২০২৫। নমস্কার। গত ৫ তারিখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনারা কালিকাপুর, আপনাদের সংগঠনের নাম প্লিজ? পরিবেশ সংরক্ষণ সমিতি কালিকাপুর আপনারা আয়োজন করেছেন। তো এই বিষয়ে আপনার কিছু যদি বক্তব্য দেন, আমরা এটাকে সম্প্রচার করব। আপনার নাম প্লিজ? আমার নাম দেবাশিস রায়, আমি পরিবেশ সংরক্ষণ সমিতি কালিকাপুরের সাধারণ সম্পাদক। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয়ে গেল ৫ তারিখ, কিন্তু পরিবেশ মানে সাংঘাতিকভাবে বিপন্ন। তাই আজকে কালো জামা পরে এসেছি যে পরিবেশ কীভাবে বিপন্ন হচ্ছে সেই জন্য শোক প্রকাশ করে কালো পোশাক পরে এসেছি। বলতে চাই একটাই কথা, যে আমাদের এখানে মানুষের যেটা ন্যায্য অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, খাদ্য, আজকে পরিবেশকে এমনভাবে আধিকারিকরা, কিছু অসাধু আধিকারিকরা এমনভাবে বিনষ্ট করে চলেছেন যে এই ৫টি মানুষের যে অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং খাদ্য, এ ছাড়িয়ে গেছে পরিবেশের চাহিদা। অর্থাৎ আমার মনে হয় এই মুহূর্তে পরিবেশের চাহিদা ১ নম্বর, এবং পরিবেশ বাঁচলে তবেই জীবজন্তু এবং জীবকুল বাঁচবে। তো এটা নিয়েই আমাদের আন্দোলন। আমরা এখানে জলাশয় রক্ষা, পরিশ্রুত পানীয় জল পাই না বলে যে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে, সেটা নিয়ে দীর্ঘদিন আন্দোলনে রত। আমরা এখানকার একটা জলাশয়কে আজকে ২৫ বছর ধরে ভরাট করার চেষ্টা করেছে, অনেকটা করেও ফেলেছে ছোট করে, কিন্তু আমরা পুরোটা ভরাট করতে দিইনি। যে কোনো মূল্যে তার জন্য আমাদেরকে মামলা মোকদ্দমা লড়তে হয়েছে, আমাদেরকে শারীরিকভাবে আঘাত করার একাধিকবার চক্রান্ত হয়েছে, বাড়িতে বোমা মারা হয়েছে। এটার সত্ত্বেও আমরা কিন্তু দমে যাইনি এবং আজও সেই বিষয়গুলো নিয়ে আমরা লড়াই করছি। অধুনা আমাদের কাছে এই ইএম বাইপাসে ৫৭টা গাছকে নির্বিচারে উন্নয়নের নামে ধ্বংস করা হয়েছে। আমরা এর বিরুদ্ধেও সবুজ মঞ্চের সঙ্গে হয়ে, আমরা পরিবেশ সংরক্ষণ সমিতি কালিকাপুর সবুজ মঞ্চের একটি সহযোগী সংগঠন, আমরা সবুজ মঞ্চকে সামনে রেখে এই আন্দোলনেও আমরা যোগদান করেছি, কনভেনশন করেছি, প্রতিবাদ সভা করেছি। ১ মিনিট করে ৫৭টা প্রাণ চলে গেছে, একটি গাছ একটি প্রাণ, ৫৭টা প্রাণ চলে গেছে বলে সেই ৫৭টা প্রাণের জন্য আমরা নীরবতা পালন করেছি ১ মিনিট করে। ফলে আমাদের এই আন্দোলন এবং পরিবেশকে বাঁচিয়ে রাখার সচেতনতা সংরক্ষণের জন্য আমাদের লড়াই আমাদের ৩৬৫ দিনের। এই নয় কি যে একদিন আমরা উদযাপন করলাম হয়ে গেল, লোক দেখানো ওটা, আমরা ওটাতে বিশ্বাসী নই। আমাদের মুষ্টিমেয় লোক, প্রচুর লোক আমাদেরকে সমর্থন করেন, হয়তো সামনে আসেন না, কিন্তু তারা আমাদেরকে নানানভাবে আমাদের আন্দোলনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেন, এবং তাদের এই সাহায্যে এবং সবুজ মঞ্চের হস্তক্ষেপের ফলে আমরা বলীয়ান। এবং আপনিও আমাদের মনিদা একাধিক আন্দোলনে এবং এই কালিকাপুর বাজারের সামনে ২০১৯ সালে যে চটের থলি বিলি হয়েছিল নাগরিক মঞ্চের তত্ত্বাবধানে ১০ টাকায় চটের থলি বিলি করা হয়েছিল, সেটা যাতে প্লাস্টিক ক্যারি ব্যাগকে মানুষের থেকে দূরে সরানো যায়, সেটার জন্য এই উদ্যোগ ছিল। এবং পরবর্তীকালে এই কাপড়ের ব্যাগ আমাদের বাড়ির নিজস্ব অনুষ্ঠানে এবং বিভিন্ন রকম স্থানীয় এবং দূরেও যেখানে যেখানে আমাকে বক্তব্য রাখার জন্য
বিভিন্ন সংগঠন আমাকে আমন্ত্রণ জানিয়েছে, সেখানে এই কাপড়ের ব্যাগ আমরা বিলি করেছি বিনে পয়সায়, যাতে এটা পপুলারাইজ হয় এবং মানুষ এটা কাঁধে ঝুলিয়ে বাজার করতে যায় এবং প্লাস্টিক ক্যারি ব্যাগ নেওয়া থেকে নিজেকে বিরত থাকতে পারে। অর্থাৎ আমাদের 365 দিন, এর থেকেই আমরা প্রমাণ করতে পারি 365 দিন আমরা এই নিয়ে কাজ করি। এবং আপনি ভালো করে জানেন মনিদা যে কালিকাপুরের পঞ্চানন ভবনে আমরা সবুজ মঞ্চকে সামনে রেখে আমরা এখানে পরিবেশ কর্মশালা করেছি। সবাই জানে ধরনের কলকাতার পরিবেশের সমস্যা নিয়ে মিটিং করেছি। ভাবনা চিন্তা প্রচুর, স্মরণ করতে পারেন বোধহয় আমরা এখানে যতজন মানুষ বসে আছি তার থেকেও বেশি স্মরণ সৃষ্টি, অসাধারণ স্মরণ সৃষ্টি। গত কোভিড সিচুয়েশন থেকে গতকাল পর্যন্ত নবদা যেখানে যেখানে বক্তব্য রাখতে যান বা সভা সমিতিতে যান, মানুষকে আলোকিত করতে যান, আমি খুব সমৃদ্ধ হয়েছে এই কারণে যে বেশিরভাগ সময় নবদার সঙ্গে আমি থাকি। তো কি ধরনের পাণ্ডিত্য, লেখাপড়া, ইনভলভমেন্ট যাকে বলে, বাংলা কি বলা যায়, তো সেগুলো না থাকলে মনের থেকে এই সমস্ত কথা বেরিয়ে আসে না। আমরা আর একটা কথা খরচা করবো না, অধীর আগ্রহে অপেক্ষা করবো এবং এটা রেকর্ড করা হচ্ছে। নবদা যা বলবেন, নবদা যা চিন্তা করছেন, ভাবছেন, আজকে বলবেন। নমস্কার। কালিকাপুর পরিবেশ সংরক্ষণ সমিতি আয়োজিত আজকের এই কর্মশালা উদ্যোক্তা দেওয়াছিল সূর্যবাবু, বনবাবু এবং আরো অনেকে মিলে নিয়েছেন। সবুজগঞ্জের বিভিন্ন জেলায় আমরা আমাদের সহযোগী সংগঠনগুলোকে আবেদন করেছি যে প্রত্যেকটা জেলায়, এই মুহূর্তে সবুজগঞ্জের 11টা জেলায় সংগঠন আছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে আমরা প্রত্যেকটি জেলা সহযোগী সংগঠন প্রায় 70টির মতো সহযোগী সংগঠন, প্রত্যেককে আমরা অনুরোধ করেছি যে জেলা ভিত্তিক অন্তত পক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগ নিয়ে তারা এই ধরনের কর্মশালা উদ্যোগ নিয়ে করুন। তার কারণ এটা আমরা প্রয়োজন অনুভব করছি এই কারণে যে আমরা যখন পরিবেশ আন্দোলনের কথা বলি, সেই ধারণাটা পুরোপুরি আমাদের কাজ করে পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে। একদম নির্দিষ্টভাবে পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে যে ধারণাটা আমরা বহন করে চলেছি নানানভাবে পরম্পরাগতভাবে, সেটা পুরোপুরি পাশ্চাত্যের ধারণা। এবং এখানে বাংলার যে আন্দোলন বা আমাদের দেশের যে আন্দোলন, ভারতের যে আন্দোলন, সাধারণভাবে যে আন্দোলন, যেটা নানান পথ আছে, নানান মত আছে, নানান মত এবং নানান পথের মাধ্যমে স্বাধীনতার পূর্বে বা স্বাধীনতার পরবর্তী সময়ও বিভিন্ন আন্দোলন গড়ে উঠেছে। রুটির প্রশ্নে, খাদ্যের প্রশ্নে, জমির প্রশ্নে, বাসস্থানের প্রশ্নে, শ্রমজীবী মানুষের জীবন জীবিকার প্রশ্নে, এই বিভিন্নভাবে নগরায়নের প্রশ্নে, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে যে আন্দোলনগুলো গড়ে উঠেছে, তার বাইরে পরিবেশ আন্দোলনের যে ভাবনা এখনো পর্যন্ত সারা দেশে এবং বাংলায় অবশ্যই, আমি সারা দেশের কথা অতটা বলছি না, আলোচনাটা আমি সীমাবদ্ধ বাংলার ক্ষেত্রে রাখবো, যে বাংলায় এটার মধ্যে একটা অপূর্ণতা আছে। আমরা যারা কর্মী হিসেবে আন্দোলন করছি, আমাদের কোথাও একটা ধারণার জায়গায় গরমিল আছে। আমরা পরিবেশ আন্দোলনটাকে খুব বিচ্ছিন্ন ভাবে, সমাজ বিচ্ছিন্ন ভাবেই আমরা কিছু স্পেসিফিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা এই আন্দোলনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যে আইনগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটা আইনেরই খুব বেশি বয়স নয়, কোনোটা 30 বছর, কোনোটা আরো একটু বেশি, হয়তো 40 বছর। এবং এই আইনগুলো তৈরি হয়েছিল মূলত পাশ্চাত্যের জায়গা থেকে। আপনার কোনো আন্দোলনের মধ্যে দিয়ে যদি আইন তৈরি হয়, তাহলে একটি আইনের কথা বলবো, ভোপাল ডিজাস্টারের পর 6 ডিসেম্বরে যে ভোপালের দুর্ঘটনা ঘটে, তারপরে যে আইন তৈরি হয়েছিল, এই একটি আইন একমাত্র বলতে পারে যা দেশের বুকে প্রথম তৈরি হয়েছিল মানুষের কাছ থেকে, সেটাকে পাবলিক লাইবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট, যেটা কোনো পরিবেশ কর্মী কোনোদিন ব্যবহার করেছেন না। ভোপালের বাইরে, ভোপালের মানুষ হয়তো ব্যবহার করেছেন, সুপ্রিম কোর্ট অবধি গেছেন, কিন্তু ভারতবর্ষের অন্য জায়গার মানুষ এই আইনটা কখন ব্যবহার করার কথা ভাবিনি, আমার রাজ্যে তো। এটা আমাদের পরিবেশ কর্মীদের সীমাবদ্ধতা, আমাদের পরিবেশ কর্মীদের বাংলায় বিশেষ করে সীমাবদ্ধতা। আমি আজকে আলোচনাটাকে আমি কোনো বড় আকারের বিষয় জায়গায় নিয়ে যেতে রাজি নই।
তার কারণ আমরা কর্মী যারা, আমরা কাজ যারা করি, তাদের মধ্যে প্রবল চাপ আছে। তারা মনে করেন তারা অনেক কিছু জানে। এটা দুর্ভাগ্য যে তারা আসলে পরিবেশ আন্দোলনটা অন্য 5টা আন্দোলনের থেকে আলাদা। কেন আলাদা এবং কেন আন্দোলনটাকে আমাদের বুঝতে হবে, আইনগুলোকে বুঝতে হবে। পরিবেশ আইনগুলো তৈরি হয়েছিল তার কন্টেন্টে ডেমোক্রেসি ছিল। ভারতবর্ষের সমস্ত আইনে আছে, কিন্তু পরিবেশ আইনে ব্যতীত। পরিবেশ আইন একমাত্র আইন যেখানে সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেশন আছে। সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেশন প্রত্যেকটা বোর্ডে আছে। আপনি এমন একটা বোর্ড দেখাতে পারবেন না যেটাতে পরিবেশ দপ্তর আছে, পরিবেশ দপ্তরের কোনো ডাইরেক্টর নেই। পরিবেশের শুধু সেক্রেটারি একটা আছে, আর ডাইরেক্টর হিসেবে ফাংশন কারা করে, সেই ফাংশনিংটা করে হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড। এই বোর্ডটা কি? এই বোর্ডটা অটোনমাস একটা বোর্ড এবং এই বোর্ডের কনস্টিটিউশনটা দেখবেন। আমি খুব টেকনিক্যাল কথা বলছি। এই কনস্টিটিউশন কোনোদিন কোনো পরিবেশ কর্মীকে চ্যালেঞ্জ করতে দেখেছেন? আমি পরিবেশ কর্মী হিসেবে নিজেকে শুনতে জড়িয়ে পড়ছি। কোনোদিন এই পরিবেশ কর্মীরা চ্যালেঞ্জ করেছি যে পলিউশন কন্ট্রোল বোর্ডে, দেখবেন পলিউশন কন্ট্রোল বোর্ডে যারা চাকরি করেছেন, এখনো যারা করেন, পলিউশন কন্ট্রোল বোর্ডের এমপ্লয়মেন্ট যারা ডাইরেক্টলি যারা নিয়োগ করেছেন, তারা কোনোদিন অবস্তম্ভ ব্যবহার করতে পারবেন না। কেন বলুন তো? তারা পাবলিক সার্ভেন্ট, কিন্তু তারা অসস্তম্ভ ব্যবহার করে সরকারি কর্মী দাবি করতে পারবেন না এবং পারেন না করতে। দুর্ভাগ্যজনকভাবে সেই পলিউশন কন্ট্রোল বোর্ড, যেটা একটা আইনের মাধ্যমে তৈরি হলো এবং যে আইনের পরিবেশের ক্ষেত্রে প্রতিনিধিত্বকামী একটি বোর্ড গঠন করা হলো, এবং সেই প্রতিনিধিত্ব কাদের নিয়ে? সরকারি কর্মীদের প্রতিনিধিত্ব থাকবে, মানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিত্ব থাকবে, বিভিন্ন মিউনিসিপ্যালিটি, 5টা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান তথা প্রতিনিধি থাকবেন। এছাড়া থাকবেন হচ্ছে বিশেষজ্ঞ, সমাজের প্রতিনিধি ইত্যাদি ইত্যাদি। হতে পারে যে এমপি, হতে পারে যে এমএলএ, হয়তো কোনো কিছু নাও হতে পারে। বিশেষজ্ঞ হিসেবে তিনি একজন হয়তো নির্দিষ্ট কোনো জল বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ, বা এই ধরনের কোনো প্রযুক্তিগত জ্ঞান আছে ইত্যাদি ইত্যাদি। ফলে এই গোটা গল্পটার মধ্যে অদ্ভুতভাবে সরকার নিজেকে জল ধীরে ধীরে সরকার ক্রমশ দাবি করতে শুরু করলো যে আইন কার্যকর করার দায়িত্ব আমার, সিভিল সোসাইটিকে সরিয়ে দিল। আমরা যখন শুরু করি 2011 সালে সবুজ মঞ্চ, তখন আমরা একটা জিনিসকে বলেছিলাম, অনেকে আমরা যারা করি তাদের মাথায় এটা দুটি ছিল, কিন্তু বেশিরভাগ সবুজ মঞ্চের কর্মীরা কখনো ভেবেই দেখেনি। যখন আমরা ওই বাজিকে কেন্দ্র করে একটা কন্ট্রোল রুম খুলে নজরদারি, নাগরিক নজরদারির কথা, বাংলায় নাগরিক নজরদারি, ইংলিশে বলি আমরা সিভিল সোসাইটি মনিটরিং, এবং এটা কোনো ক্ষেত্রে ছিল না। এটা ছিল, অনেক এনজিও করেছিল, কিন্তু এটা সমাজ অ্যাকসেপ্ট করেনি, মিডিয়া অ্যাকসেপ্ট করেনি, সরকার অ্যাকসেপ্ট করেনি। আমাকে কোনোদিন সরকার প্রশ্ন করেনি, সমস্ত রেজিস্টার করেনি, আমাকে কোনোদিন কেউ প্রশ্ন করেনি। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আমি মামলা করেছি। সুপ্রিম কোর্টের এইবারের হাইকোর্টের মামলা, যেটা 2011 অক্টোবরের মামলা, যেই মামলাটার অর্ডারের ভিত্তিতে সমস্ত জায়গায় সরকার প্রায় 700 একে তারা পাঠিয়ে বেরিয়েছেন, ওসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। যে অর্ডারটা, সেই অর্ডারটা সবুজ মঞ্চের অর্ডার। কোনোদিন করতে প্রশ্ন করেনি, কেউ প্রশ্ন করেনি যে সবুজ মঞ্চ রেজিস্টার্ড অর্ডার নেই স্যার। এটা পরিবেশের প্রশ্ন। তার লোকাস স্ট্যান্ডিটা এই জায়গা থেকে ক্লিয়ার ছিল, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা নাগরিক নজরদারির প্রশ্ন তুলেছি, এই নাগরিক নজরদারি সিভিল সোসাইটি মনিটরিং, এবং এই কারণেই কিন্তু দেখবেন যখন পুজোর সময় সমস্ত ভারতবর্ষের সমস্ত কাগজ, বাংলার যত প্রধান কাগজ, সব কাগজে দেখবেন জনগণ কোথায় অভিযোগ জানাতে পারেন, প্রত্যেকটা কাগজে একসঙ্গে সমান গুরুত্ব। এবং অনেক কাগজ আছে সবুজ মঞ্চের কথা দেয়, পুলিশের কথা দেয়, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের লেখে না, কন্ট্রোল রুমের কথা দেয়, 3টে জায়গায় কন্ট্রোল রুমের কথা দিয়ে দেয়। এটা 2011 সালে আমরা করেছিলাম। আমরা 2011 সালে এটা চালু করেছিলাম এই জন্য 2011 সালে যে আমরা এটা প্রমাণ করতে চেষ্টা করেছিলাম, আমরা এটা বলবার চেষ্টা করেছিলাম বারবার 2011 সাল থেকে, যে জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে পরিবেশ কানুন, আইন কানুন, অধিকারগুলো কার্যকর, পরিবেশ আইন কানুন অধিকার কার্যকর হবে, সেটা মুখ্যত হচ্ছে এই আইনটার মধ্য দিয়ে। এবং এই অধিকারগুলোকে কার্যকর করবে কারা? না, ওইভাবেই তৈরি হয়েছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন, যখন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তৈরি হয়, বিশিষ্ট
বিজ্ঞানী এবং অর্থনীতির মাস্টারমশাই অধ্যাপক দেবকুমার বসু, এবং দেবকুমার বসু পরিষদ কন্ট্রোল থেকে 1 টাকা নিতেন। তিনি অধ্যাপনা করতেন, পেনশন তিনি 1 টাকা নিতেন। আজকে তিনি পরিষদ কন্ট্রোল বোর্ডের বিভিন্ন উপরতলায় যারা কাজ করেন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখের নিচে তার বেতন তিনি দেন না, তিনি রিটায়ার্ড অধ্যাপক হলেন। ফলে এই ব্যতিক্রমগুলো ঘটে গেল। এবং আমরা যখন বারবার মিটিং করি আমাদের বারবার শুনতে হয়, আমরা তো মিটিং করি আমাদের বারবার শুনতে হয়, আমাদের মধ্যে থেকে কেউ ওই জবাবটা মুখে মুখে চোখের উপর রেখে বলেনি কখনো। এবার বলতে শিখতে হবে যে যিনি বলেন যে পলিউশন কন্ট্রোল বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত নিতে গেলে সিএমওর কাছ থেকে অনুমতি নিতে হয়। খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে জনগণকে কিছু সচেতন করার জন্য, কিছু বিজ্ঞাপন দেওয়ার জন্য, সচেতন শিক্ষিত করার জন্য কিছু বিজ্ঞাপন দেওয়ার জন্য সেটা সিএমও থেকে অনুমোদন না হলে হয় না, এবং হয় না মানে এবছর হয়নি, সিএমও অনুমোদন দেয়নি বলে। এগুলো যখন বলেন আমরা এর উত্তরে বলতে পারি না যে সিএমও কোনো অধিকার নেই, সিএমও কোনো অধিকারের মধ্যে পড়ে না। এটা আইন তাই বলছে, গঠন তাই বলছে, কন্টেন্ট তাই বলছে। এই প্রশ্ন আমরা আজকে তুলতে পারিনি। গত মাস 2 এর মধ্যে দেখবেন এনজিটি বারবার এই প্রশ্ন তুলেছে, ন্যাশনাল গ্রিড ট্রাইব্যুনাল এই প্রশ্নটা বারবার তুলেছে যে তুমি কেন সরকার করো, তুমি তো সরকার নয়। সরকার এফিডেভিট দিতে পারে, কিন্তু তোমাকে আলাদা করে পরিবেশের কথা বলতে গেলে তুমি পরিবেশের বোর্ড, তুমি আলাদাভাবে রিপ্রেজেন্টেশন দেবে। মুশকিল হচ্ছে এই প্রত্যেকটা জায়গায় কেন্দ্রীকরণ করা প্রচেষ্টা, এটার মধ্য দিয়েই গড়ে উঠেছে। সারা বিশ্ব জুড়ে পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি কনফ্লিক্ট হচ্ছে। আমরা কতটা জানি আমরা জানি না, কিন্তু সারা বিশ্বে জুড়ে যে অ্যাটলাস, প্রত্যেক বছর একটা অ্যাটলাস বেরোয়, গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যাটলাস বলা হয়, কনফ্লিক্ট অ্যাটলাস, অর্থাৎ সংঘর্ষ কোথায়। এটা আমাদের ভারতবর্ষে সহযোগিতা করে জওহরলাল ইউনিভার্সিটি এবং বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিরা সহযোগিতা করে। সেই অ্যাটলাসে আপনারা প্রত্যেক বছর বেরোয়, আপনারা দেখবেন যে কনফ্লিক্ট সারা বিশ্ব জুড়ে, সংঘর্ষ যাকে আমরা বলি, মানুষের প্রকৃতি, মানুষের উন্নয়নের সঙ্গে তার প্রকৃতি পরিবেশের প্রশ্নে সবচেয়ে বেশি কনফ্লিক্ট, যে এনভায়রনমেন্টাল কনফ্লিক্ট সারা দেশে সেই দেশগুলোতে বেশি বেশি হচ্ছে যেগুলো তথাকথিত উন্নয়নশীল অথবা তথাকথিত উন্নয়নের দিকে সবচেয়ে বেশি কনফ্লিক্ট। এবং এই কনফ্লিক্টের প্রশ্নে কিন্তু ভারতবর্ষ অনেক এগিয়ে রয়েছে। এমনটা ভাবার কোনো কারণ নেই যে ভারতবর্ষে কনফ্লিক্ট নেই, ভারতবর্ষে প্রচুর কনফ্লিক্ট। এবং সারা বিশ্ব জুড়ে প্রায় 27% কনফ্লিক্ট হয় জলকে কেন্দ্র করে। আগে শুধু তো বলছিলেন না, জল নিয়ে সংঘর্ষ সারা বিশ্বে সবচেয়ে বেশি। নিকারাগুয়া থেকে কলম্বিয়া থেকে শুরু করে ভারতবর্ষে সবচেয়ে বেশি সংঘর্ষ হচ্ছে জল নিয়ে। জল মানে অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার, ভূগর্ভস্থ জল, জল মানে পানীয় জল, জল মানে নদীর জল, জল মানে জল সংরক্ষণের কথা, এইগুলো নিয়ে সবচেয়ে বেশি সংঘর্ষ। এবং কোকোকোলা কোম্পানি, ফলে যেটা হয়তো আশা করি বোঝাতে পেরেছি আপনাদের এবং দর্শকদের, যে আমরা 365 দিন এই পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ বাঁচানো নিয়ে আমরা লড়াই এবং আন্দোলনে আমরা ব্যস্ত থাকি। এই নয় যে আজকে পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হবে তার জন্য একদিনের অনুষ্ঠান করলাম, তাই নয়। আমরা মাস সিগনেচার ক্যাম্পেইন এবং তার সঙ্গে সঙ্গে লিফলেট বিলি করা, মানুষকে অ্যাওয়ারনেসের জন্য ঘরে ঘরে গিয়ে, ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে আমরা এগুলো করে থাকি এবং আশা করি যে মানুষের ঘুম ভাঙবে। এবং আমরা মানে খুব বেশি না হলেও আমরা কিন্তু একটু একটু করে মানুষের সাড়া পাচ্ছি। আস্তে আস্তে প্রচুর মানুষ এগিয়ে আসছেন এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, সহযোগিতা করছেন। ধন্যবাদ। আচ্ছা, এই ব্যাগগুলোর যদি যারা কিনবে কোথায় পাওয়া যাবে, বা এটা কি আদৌ মার্কেটে অ্যাভেলেবল না আলাদা স্পেশালি আপনারা বানাচ্ছেন? না, আমরা বানাই না। আমি ব্যক্তিগতভাবে বা আমরা 2-1 মিলে ধর্মতলায় হয়তো কেউ ফুটপাতে বিক্রি করলো, তার থেকে নিয়ে নিলাম যেই দামে পেলাম। তারপরে গড়িয়াট মার্কেটে মাঝে মাঝে বিক্রি হয়, যাদবপুরে মাঝে মাঝে। মার্কেট প্রাইস কত এগুলো 35-40 থেকে 50 পর্যন্ত কোয়ালিটি, কাপড়ের কোয়ালিটি অনুযায়ী নির্ভর করে। আচ্ছা, আমরা যখন যা পাই আমরা এই অনুষ্ঠানগুলোতে আপনারা তো মার্কেটে দেখেছেন বিলি করবো বলে এগুলো নিয়ে নিই। আরো যদি পাতলা কাপড়ের হয় সেগুলো কি আরো সস্তা পড়বে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো মানে গড়িয়াহাটের সেলের মার্কেটে আমি 5 টাকা করে পেয়েছিলাম, অত্যন্ত পাতলা, কিন্তু 5 টাকা করে একদম থ্রো অ্যাওয়ে প্রাইসে বিক্রি হচ্ছিল ওই 5 টাকা গড়িয়াহাটের ফুটপাতে। 5 টাকা তখন আমি 15টা কিনে নিয়েছিলাম।
যেগুলো কিনেছিলেন সেটাতে কত কিলো ওজন ধরবে? ওটা ওগুলো অনেক অনেক, আমি তো প্রচুর লিফলেট এবং আচ্ছা। অন্যান্য কাগজপত্র ভারী ভারী নিয়ে গেছি, ওগুলো এখনো সেটা আছে। কি এখন পাওয়া ছিঁড়ে যায় যায়নি। সেগুলো? না, ও ফুটপাতে মাঝে মাঝে বসে হ্যাঁ, আচ্ছা। আবার চলে যায়। এই ঘুরতে হয়, এগুলো একটা মানে খোঁজে থাকতে হয়। যখনই পাই আমরা 25টা 30টা, যেটা আমাদের আচ্ছা, আপনারা সংগঠন সমস্যা- যখন করেন, আপনারা হ্যাঁ। যখন এই সব পরিবেশের জন্য এত আপনারা সচেতনতা শিবির করেন, মানুষকে বোঝান, আপনারা নিজেরা উদ্যোগী হয়ে যদি কোনো এন্টারপ্রেনারকে, ছোটোখাটো এন্টারপ্রেনারকে যদি উৎসাহ দেন, তাদের যদি কোনো অসুবিধা থাকে সে যদি হেল্প করেন, তাহলে তারা তো এই বিশেষ করে এই পারপাসের জন্য এই ব্যাগগুলো বানাতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, তারা তো এগুলো এটা- সাপ্লাই এটা- দিতে পারে। এটা তো আমরা চেষ্টা করতেই পারি। শুভ উদ্যোগ এটা, হ্যাঁ। বাহবা জানাই এই উদ্যোগকেও। যদি আপনাদের কেউ এই নিয়ে থাকেন- সংগঠনের আগে কারা কারা ছিলেন? না না না, 2012-তে মারা গেল। 2012-তে এটা তৈরি হয়, হুম হুম। তখন থেকেই আমি আছি। এবং আচ্ছা। আমাদের প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, আচ্ছা আচ্ছা। সুদীপ্ত পোড়েল হয়েছে, হুম হুম হুম। কিন্তু সাধারণ সম্পাদক প্রথম থেকেই আমি আচ্ছা, ছিলাম। আচ্ছা, আচ্ছা। এবং এটার শুরুতে যেদিন 2012-তে শুরু হয়, সেদিন ধ্রুবজ্যোতি ঘোষ এসেছিলেন, হুম হুম কল্যাণ রুদ্র ছিলেন, হুম হুম। অম্বরীশ বন্দ্যোপাধ্যায় ছিলেন, হুম। সুদীপ্ত পোড়েল ছিলেন। এর জন্মলগ্ন 2012 আপনাদের 25 সংগঠন- আগস্ট তৈরি হয়। আপনাদের সংগঠন কত কি সমস্যায় পড়েছে এই বছরে, তার মানে মূল ছোট্ট কথায় যদি দু চার কথা বলেন। সমস্যাটা কি হয়? সমস্যাটা হয় ওই জনসংযোগ। ধরুন 5-6 জন লোককে বুঝিয়ে সুঝিয়ে দলে নিলাম, হুম। এবার নেগেটিভ প্রচার হয়, তাদেরকে বলা হয় যে এসবের মধ্যে থেকো না, হ্যাঁ তুমি বিপদে পড়বে। হুম। এই রকম বলে তাদেরকে আমাদের থেকে দূরে সরিয়ে নেওয়ার একটা প্যারালাল প্রচেষ্টা, সমান্তরাল প্রচেষ্টা আজও চলছে। হুম। তো সেখানে ভালো লাগার যে 2012 থেকে 2025-এ এই কঠিন লড়াই, অসম লড়াই আমরা লড়ে যাচ্ছি। মানুষ সঙ্গে না থাকলে এটা হতো না। পরিবেশ সম্বন্ধে মানুষ কতটা সচেতন হয়েছে সেটা আপনারা কতটা বুঝতে পারছেন? না, দেখুন, প্রশ্নটা খুবই ভালো। আজকাল তো এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ানো হয়। এখন সায়েন্সে কি থাকে যে 90 নম্বর হলো সাবজেক্টিভ আর 10 নম্বর থাকে প্র্যাকটিক্যাল। মজার কথা হলো যে 98 পেলেও অভিভাবকরা, মায়েরা গিয়ে শিক্ষককে বলেন যে এনভায়রনমেন্টেও কি 100-তে 100 পাবে না। কিন্তু যখন ওই প্র্যাকটিক্যাল ফিল্ড, যেটা যে যখন গাছ কাটা হচ্ছে বা ডেপুটেশনে যাচ্ছি বা কোনো লড়াই আন্দোলনে পথ অবরোধে যাচ্ছি, হ্যাঁ, তখন কিন্তু তারাই আবার বারণ করে দেয় যাস না, অর্থাৎ প্র্যাকটিক্যালে ফেল। তার মানে বিষয়টা ফেল। পরিবেশ বিষয়টা যে পাঠ্যপুস্তকে পড়ানো হয় সেটা আগাগোড়া ফেল, কারণ এর ব্যবহারিক প্রয়োগটা একদমই কম। এটা আমার ব্যক্তিগত ধারণা। যেদিন ওই 10-এ 10 হবে স্টুডেন্টরা পাবে রাস্তায় নেমে নিজেদের বাঁচানোর জন্য, এটা তো তাদের নিজেদেরও রুজি রোজগারের থেকেও প্রাণে বাঁচা এবং সুস্থ থাকার লড়াই। যখন সেটা তারা নামবেন, তখন প্র্যাকটিক্যালে তারা 10-এ 10 পাবেন, এবং সেই দিনই হবে যে এনভায়রনমেন্টাল সায়েন্সটা প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এই যে খালটা দেখছি, এই খালটার কি নাম? এই খালটা এইটা কালিকাপুরের খাল, এটা বাঘাযতীন থেকে আসছে। এটা মেইনলি হলো যে ড্রেনেজ সিস্টেমের জন্য এটা করা হয়েছিল শুনেছি। খালের জলটা তো এখন কেমন দেখছেন? না, এখন জলটা খারাপ হলো। এইটা নিয়ে আমরা যেমন 2023 সালে এলাকার সমস্যা নিয়ে কাউন্সিলরের কাছে চিঠি লিখেছিলাম। অন্যতম ছিল খাল সংস্কার। আপনারা সবাই এগিয়ে এসে আমাদের কথা শোনার চেষ্টা করুন, এবং এখানে একটা লিফলেট আছে, সেই লিফলেটটা নিয়ে যান, তাহলে বুঝতে পারবেন এই লিফলেটে বিস্তৃত লেখা আছে, সেটা পড়ে অনুধাবন করতে পারবেন। আপনারা জানেন যে এখন বিশ্বের যে বিশ্ব দূষণ এবং বিশ্ব উষ্ণায়ন, এটা কিন্তু এখন বিশ্বের সমস্ত দেশের জন্য একটা মানবতা হয়ে দাঁড়িয়েছে। সমস্ত বিশ্বের দেশগুলি চিন্তা করছে কিভাবে এই বিশ্ব দূষণ এবং বিশ্ব উষ্ণায়ন থেকে মানুষকে রক্ষা করা যায়। সেই জন্য প্রশাসন যেরকম আছে, আমাদের প্রত্যেক নাগরিকের সচেতনতা না থাকলে এটা কখনোই সম্ভব হবে না। এই বিশ্ব দূষণ এবং আমাদেরকে রক্ষা করার জন্য সব
কাজে হাত লাগাই মোরা, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে বাধা বাঁধন নেই গনি, বাধা বাঁধন নেই গনি, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে দেখি খুঁজি বুঝি কেবল ভাঙি গড়ে জুঝি, মোরা সব দেশেতে বেড়াই ঘুরে সব সাজে, বাধা বাঁধন নেই গনি, বাধা বাঁধন নেই গনি, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে পারি নাই বা পারি না হয় জিতি কিংবা হারি, আমরা পারি নাই বা পারি না হয় জিতি কিংবা হারি, যদি অগ্নিতে হাল ছাড়ি মরি শিলাজে, অগ্নিতে হাল ছাড়ি মরি শিলাজে, আপুর হাতের জোরে আমরা তুলি সৃজন করে, আমরা প্রাণ দিয়ে ভালোবাসি থাকি তার মাঝে, বাধা বাঁধন নেই গনি, বাধা বাঁধন নেই গনি, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে হাত লাগাই মোরা, ধন্যবাদ।